আদালতের দিকে তাকাই যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে রায়টি হলো সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে দুদকের মামলার রায় প্লট নিয়ে তিনি এটা খুবই হাস্যকর। শেখ হাসিনাকে রায় দিয়ে চাপ দিয়েছেন, প্রভাব খাটিয়েছেন শেখ রেহানা মানে শেখ হাসিনার বোনকে প্লট বুঝিয়ে দিতে। এটির সাক্ষী হিসেবে দুজন আছেন, তারা শুনেছেন কিন্তু কোনো মানে রেকর্ড বা এভিডেন্স কিছু দেখানো যায় নাই। কিন্তু আবার আদালত কনভিন্স হয়েছেন, রায়ও দিয়েছেন 2 বছরের শাস্তি। হাস্যকর বলে ফেললেন আপনি, একটু ব্যাখ্যা শুনি। না মানে অভিযোগটা আমার কাছে হাস্যকর লেগেছে, রায় না। রায় ঠিক আছে, আদালত যে কোনো রায় দিতে পারে। হ্যাঁ, রায় নিয়ে আমরা কিছু বলবো না, কিন্তু অভিযোগটা খুব হাস্যকর। কেননা আপনি চিন্তা করেন এইরকম মানে প্রবল পরাক্রমশালী স্বৈরতান্ত্রিক শাসক, যার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, জামাত শিবির আর ছাত্রলীগ একসাথে রাজনীতি করে যার ভয়ে, তাই না? তো এইরকম একজন নেত্রী, উনি কাকে প্লট দিবে এইটা চাপ দিয়ে প্লট দিচ্ছে আর কি। মানে এইটা বেশ মনে হয়েছে আমার কাছে যে অভিযোগটা বেশ হাস্যকর। আর হচ্ছে কাউকে কিরকম চাপ দিয়ে নেওয়ার কোনো দরকার আছে? যার নাম বলা হচ্ছে তার যে পরিচিতি, উনি সরাসরি কোথাও ফোন করলেই তো তো, কাজ হয়ে যাইতো। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে কমন সেন্সে অভিযোগটা খুবই জি, অদ্ভুত। কিন্তু আপনি যেটি মানে বললেন যে রায় তো দিতেই পারেন, অভিযোগ তো আমার তো মনে হয় অভিযোগ যে কেউ করতে পারেন। আমি আপনার বিরুদ্ধে, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করে দিতে না, পারেন, অভিযোগ তো কিন্তু করতেই রায় পারেন। হ্যাঁ রায় ও চলে না, আসতে পারে তার প্রেক্ষিতে এরকম। হ্যাঁ আসতে পারে। বিচারক তার রায় তার তার মতামত অনুযায়ী, তার স্বাধীন ইচ্ছা অনুযায়ী দিবেন। বিচারক যদি কনভিন্সড হন, ওনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে বিচার সবার কাছে করার জন্য। হাস্যকর মনে হচ্ছে কিন্তু রাষ্ট্র তাকে বিচারক হিসেবে নিয়োগ করেছে, নিশ্চয়ই তার বিচারের সেই দক্ষতা আছে বলেই করেছে। ফলে বিচারক যে রায় দিবেন আমাদেরকে সে রায় মেনে নিতে হবে। সংক্ষুব্ধ ব্যক্তি যার বিরুদ্ধে রায় হয়েছে তিনি চাইলে অ্যাপিল করবেন, কিন্তু আমরা বাইরে থেকে রায় ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা বলতে পারি না। জি। আরেকটি আদালতের আরেকটি রিট নিয়েও একটু কথা বলি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা বা শপথ সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন আদালতে। আইনজীবী গেছেন, আইনজীবী মহসিন রশিদ। তিনি এই প্রশ্নের প্রেক্ষিতে আদালত রায় দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ। মানে এরকম কি ভাবার সুযোগ ছিল? মানে আইনজীবী আসলে কি ভেবেছিলেন সেই প্রশ্নটিতে করা তো একটু হাস্যকর, কিন্তু বাস্তবতা কি এরকম যে মোহসেন আদালতে মানে এটা নিয়ে একটা রিট করলে আদালত বলে দেবেন যে এই সরকার অবৈধ, এরকম কি কোনো অবকাশও ছিল কিনা বা বাস্তবতাও আছে কিনা এই রিট করার না, উদ্দেশ্য কি? মহসিন রশিদ সাহেব কেন এটা করেছেন আমি জানি না। মহসিন রশিদ সাহেব এটা ব্যাখ্যা দিতে পারবেন। ওনাকে আমি ছোটবেলায় চিনতাম, একসময় রোটারি ক্লাব করতেন এবং খুব সুন্দর কথা বলতেন। এখনো রোটারি করেন কিনা আমি জানি না। ওই সময় আমি রোটারি ক্লাব করতাম। আমি 11 বছরের বেশি রোটারি ক্লাবের সাথে যুক্ত ছিলাম, আর 18 থেকে প্রায় 32 বছর পর্যন্ত। কেননা আমার যখন বয়স 30 তখন আমি একটি পদে ছিলাম রোটারি ক্লাবের। ফলে আমার 31 বছর হলো, এবং পদে থাকলে আরো 1 বছর এক্সটেনশন পাওয়া যায়। তা আমি 32 বছর পর্যন্ত প্রায় রোটারি ক্লাবে ছিলাম, কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম। আমার ওই 31 ইয়ারই ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়ে আমি পরে রোটারিও করেছি। আমি রোটারি ক্লাবের কিন্তু প্রেসিডেন্ট ছিলাম, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, ডিস্ট্রিক্ট লিডার ছিলাম, মানে সারা বাংলাদেশের। তো ওনাকে আমি চিনতাম আর কি, ভালোভাবে চিনতাম, ঘনিষ্ঠভাবে। তা আমি কখনো উপলব্ধি করি নাই যে উনি এরকম একটা রিট করবেন, যে রিটটার উত্তর উনি জানেন আসলে কি উত্তর আসবে। ফলে কি উদ্দেশ্যে উনি এটা করেছিলেন উনি ভালো করে জানেন। কারণ উনি আরেকবার বৈধতা দিয়েছেন, মানে আদালত আরেকবার বলেছে যে এই রেফারেন্স বৈধ, এই সরকার বৈধ, মানে এই সরকারকে একটা বৈধতার সিল উনি এনে দিয়েছেন। তো সেটা কেন এনে দিয়েছেন উনি সেটা বলতে পারেন। আহ, এই সরকারের বৈধতা নিয়ে তো আর কেউ সেইভাবে প্রশ্ন করছে না, 2-1 জন ছাড়া। শিশির মুনির প্রশ্ন করেছিলেন আমার মনে আছে, আইনজীবী, টিভিতে দেখেছিলাম যে উনি বলেছিলেন যে রেফারেন্স নিতে গেলে এই সরকার অবৈধ হয়ে যাবে। এটা হতে পারে যে শিশির মনির ভুল, এটা উনি প্রমাণ করলেন আর কি। আচ্ছা, মানে না, বিভিন্ন টক শোতে অনেকে বলেন মানে এটা প্রমাণ করার জন্য যেটি ভুল এটার জন্যই হয়তো এটা গেছে। আপনি একটু তো আমি অন্য জানি না আসলে কোন ভিত্তিতে করেছেন, কিন্তু প্রায় আমি তার রিল দেখি, ফেসবুকে তাকে দেখতে পাই। উনি চিৎকার চেঁচামেচি করছেন, ওনার বিরুদ্ধেও কেউ চিৎকার চেঁচামেচি করছে কোর্টের মধ্যে এবং কোর্টের বাইরেও। মাঝে মাঝে উনি বেশ ব্লেটেন্ট, মানে বেশ আহ, বেশ এমন কিছু কথা বলেন যেটা খুবই আমার কাছে মনে হয় যে খুবই তার ব্যক্তিগত মতামত জোরালো ভাবে বলে ফেলেন। যুক্তি কম থাকে, এখনো আবেগ বেশি শিশির থাকে। মনির কথা বলছেন? না না, মহসিন। মহসিন রশিদের আচ্ছা কথা আচ্ছা। জি। বলছি। জি। জি, স্পষ্ট। ওনার চেম্বারও আমি গিয়েছি, আমার মনে আছে মতিঝিল এলাকায় তার একটা চেম্বার ছিল। ওইটা এখন আছে কিনা আমি জানি না, সেখানে আমি গিয়েছি। আচ্ছা। একবার ইমরান খান বাংলাদেশে দৌড়াতে এসেছিলেন, হ্যাঁ। উনি সেই কমিটির চিফ ছিলেন। তার সঙ্গে আমার বেশ
ঘটনা ঘটেছিল। উনি তখন, আমি ছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস কমিটির মেম্বার, উনি সেই কমিটিকে উড়িয়ে দিয়ে নিজে নিজে একটা কমিটি বানিয়েছিলেন এবং ইমরান খানের সাথে তাদেরকে রেখেছিলেন। তা আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে স্পোর্টস এর কমিটি থাকার দরকার কি। মানে আপনার বেশ ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে। আরেকটা মানে প্রসঙ্গে একটু যাই। ওনারা প্রায় নিজেদের বেলায় এরকম নিজেদের মতো সিদ্ধান্ত নেয়, অন্যের বেলায় স্বৈরতন্ত্র গণতন্ত্র আবিষ্কার করে আর কি। আরেকটা বিষয় একটু যাই, বিষয়টা একটু সেনসিটিভ, যে অনেকে চান্স পেয়ে বলে দিলাম আমি এখন, আসলে বুঝলেন, হ্যাঁ, এটা বহু বছর আগের চিন্তা, কিন্তু আমি তখন ঠিক করে রেখেছিলাম কোনোদিন বলার সুযোগ পেলে বলে দিব। আচ্ছা, আচ্ছা, সুযোগ পেয়ে বলে দিলেন। আমি একটু অন্য প্রসঙ্গে যাই, বিষয়টা খুব সেনসিটিভ, এই বিষয়টি বেশ স্পর্শকাতর, কিন্তু এই প্রসঙ্গটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জন বলছেন যে বেগম জিয়া যিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে চিকিৎসকরা ব্রিফ করছেন, এরকম একটা কথা আছে যে তিনি আসলে মারা গেছেন, এবং এটি তাকে জীবিত দেখানো হচ্ছে যে রাজনৈতিক ফায়দা আছে, এই জন্য তাকে দেখানো হচ্ছে, এরকম একটা বক্তব্য আছে। এইরকম না, ভাবে এটা বলবার কোনো যৌক্তিকতা আছে কিনা, বা তাকে জীবিত দেখানো কোনো ফায়দা আছে কিনা, সাথে সাথে আপনার কাছে, আপনি চিকিৎসক হিসাবে, অবশ্য চিকিৎসকরা ব্রিফ করছেন, সেই ব্রিফিংটাকেও একটু খণ্ডাতে চাই আপনার কাছ থেকে, যে এরকম কি বিষয়টা যে তিনি লাইফ সাপোর্ট আছে তার জন্য তিনি আসলে কৃত্রিমভাবে বেঁচে আছেন, মানে আপনি একটু যদি আমাদের পুরোটা একটু বুঝিয়ে বলেন দুটো বিষয়। আমাদের বাংলাদেশের মানুষের এবং ভারতের মানুষের, বিশেষ করে যারা ফিল্মের ডিরেক্টর, এদের অশিক্ষা তো প্রবল। মানে এদের শিক্ষা জগত তো যোগ্যতা আছে, মানে সার্টিফিকেট আছে, কিন্তু সেই শিক্ষা তাদের মধ্যে সাধারণ কোনো জ্ঞান বা যুক্তিবোধ তৈরি করে না। মৃত ব্যক্তিকে কোনোভাবেই মেশিনে তুলে বাঁচিয়ে রাখা যায় না। লাইফ সাপোর্ট, এটা লাইফকে সাপোর্ট দেওয়া, সাপোর্টের ভিতর দিয়ে লাইফ দিয়ে রাখা না। আপনাকে বুঝতে হবে, আপনি জীবিত থাকলে আপনাকে এই সাপোর্টটা দেওয়া যাবে, আপনি জীবিত না থাকলে এই সাপোর্ট দেওয়া যায় না। যেমন রক্ত চলাচলের জন্য আমাদের হার্টটা চলতে হবে, বেঁচে থাকার জন্য আমাদের পিপিলারি রিফ্লেক্স এবং ব্রেইনটা চলতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত হার্ট চলে, এর মানে হচ্ছে আমাদের ব্রেইনটাও অনেক, মানে কিছুটা হলেও কার্যক্ষম আছে, কারণ হার্ট ব্লাড সাপ্লাই করছে। এবং হার্ট চালু অবস্থায় অন্যান্য অর্গানগুলি অনেকগুলি চালু থাকে। ফলে একজন মানুষকে কখন লাইফ সাপোর্টে দেওয়া হয়, আমাদের লোকজন মনে করে এটা মনে হয় মরে গেলে বাঁচিয়ে রাখা যায় এটা দিয়ে। এটা না, একজন বেঁচে থাকা লোক যখন একদম মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যান অথবা এত বেশি ক্রিটিক্যাল হয়ে যান যে তাকে বাঁচিয়ে রাখার জন্য তার শরীর পারছে না, তখন পুরো শরীরকে রেস্টে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ তিনি শ্বাস নেবেন যন্ত্র দিয়ে, তার বিভিন্ন খাওয়া দাওয়া যা কিছু সেটা আমরা তার শিরাপথে প্রবেশ করাবো, তার অক্সিজেনটা আমরা তার নাক দিয়ে দিয়ে দিব, এবং তার ব্লাড প্রেশার এবং অন্যান্য জিনিস, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস, কিডনির অসুবিধা থাকলে ডায়ালিসিস, এগুলো আমরা করতে থাকবো, যাতে করে তার শরীর রিকভার করতে পারে। অর্থাৎ শরীরের উপরে সব ধরনের কাজ কমিয়ে দিয়ে মিনিমাম কাজটুকু দিয়ে শরীরটাকে রাখা হয়, যাতে করে এই শরীর ধীরে ধীরে সেরে উঠতে পারে। এইটা হচ্ছে লাইফ সাপোর্ট। লাইফ সাপোর্ট মানে একজন জীবিত ব্যক্তিকে বাঁচিয়ে রাখার সহায়তা দেওয়া। আহ, কেন? কারণ তিনি জীবিত আছেন। আরেকটি বিষয় হচ্ছে হার্ট নিজে নিজে চলে, কিন্তু হার্টের ভেতরে পেসমেকার বলে একটা জায়গা আছে, সাইনোমেট্রিয়াল নোড বলে, সে নিজে নিজে সিগন্যাল প্রডিউস করে এবং হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির কারণে হার্ট প্রতি মিনিটে গড়ে 72 বার হৃদস্পন্দন বা এক ধরনের স্পন্দিত হয়। এই জিনিসটা কিন্তু কোনো মেশিন দিয়ে আমরা চালু করে রাখি না, পারি না করতে। হার্টটাকে জীবিত থাকতে হবে এবং হার্টটা নিজে নিজে চলতে হবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হার্টের গতি কমে গেলে বাড়াতে পারি, গতি বেড়ে গেলে কমাতে পারি। আমরা ওষুধ দিতে পারি যেটা দিয়ে ব্লাড প্রেশার বাড়ানো যায়, কমানো যায়। আমরা অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিয়ে ফুসফুসকে আরো বেশি অক্সিজেন দিয়ে আমরা শ্বাস গ্রহণকে সহজ করতে পারি, অক্সিজেন স্যাচুরেশন বাড়াতে কমাতে পারি। কিন্তু আমরা কখনোই কোনো ব্যক্তিকে মেশিনে তুলে বাঁচিয়ে রাখতে পারি না। তাহলে কিন্তু পয়সাওয়ালা লোকেরা সারা জীবন মেশিনের মধ্যে বেঁচে থাকতেন, মরার আগে মেশিনে উঠে যাইতেন, উঠে গেলেই তো উনি বেঁচে থাকবেন, তাই না? কিন্তু তো এটা পয়সাওয়ালা কখনো লোকের হয় বেঁচে নাই, থেকে এখনো সেভাবে পর্যন্ত লাভে হয় কি, নাই। মানে উভয় বেঁচে থেকে কি আসলে? না, ওনার বেঁচে আছেন, মাথাটা ঠিক আছে, মনে করেন কথা বলছেন, কিন্তু বাকি সবকিছু মেশিন দিয়ে চলছে। এটা তো সম্ভব না, এটা হয় না। আচ্ছা, এই যে তাকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া চলছে বেগম জিয়াকে, রবিবার সম্ভবত তিনি যাওয়ার একটা কথা চলছে, মানে আরেকটা ব্যাপার আছে, একটু 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 পরিষ্কার করে দেই। অনেকে এসে বলবে ছিদ্র করে কতগুলা পাইপ ঢুকিয়ে বাঁচিয়ে রেখেছে। ছিদ্র করে পাইপ ঢুকিয়ে বাঁচিয়ে রাখে নাই, ছিদ্রগুলা করে ইনজেকশন দেওয়ার জন্য, শিরাপথে খাবার দেওয়ার জন্য, ওষুধ দেওয়ার জন্য, এই জন্য করে। এটা এই জন্য না যে ছিদ্র করে কতগুলা জিনিস ঢুকিয়ে দিয়ে বাঁচিয়ে রাখে। যে মানে
ডাক্তার আপনি চিকিৎসক হিসেবে যেভাবে বোঝেন সাধারণ মানুষ ভাবে বোঝে না, কিন্তু এটি বোঝা খুব জরুরি যে তিনি বেঁচে আছেন না মারা গেছেন, কোনটা গুজব কোনটি সত্যি। আপনার কাছে একটু লন্ডনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সম্ভবত রবিবারে নিয়ে যাওয়া হবে, মানে এটা একটু এ প্রসঙ্গের বাইরেই জিজ্ঞাসা করি, আমাদের দেশের সর্বোচ্চ হাসপাতালটাতে আসলে কি নাই যেটা লন্ডনের হাসপাতালে গেলে সেটি পাওয়া যায়? আমাদের মানে সবসময় এরকম রাজনীতিবিদ বা বিশিষ্ট ব্যক্তিরা তারা দেশের বাইরে চিকিৎসা নিতে চান, কি আসলে আমাদের দেশে মিসিং এত সেরা সেরা হাসপাতাল, দেশ সেরা হাসপাতাল? এভার কেয়ার বাংলাদেশের দেশ সেরা হাসপাতাল না, বাংলাদেশের সেরা হাসপাতাল এখনো সরকারি হাসপাতাল। এটা আমরা খুব বোকামি করি, আমরা ভাবি যে হাসপাতাল অনেক ঝিকিমিকি হলে, অনেক পরিষ্কার হলে, ভিতরে টাইলস ফিট করা কোনটি থাকলে। সেরা হাসপাতাল? বাংলাদেশের সেরা হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ। ওইখানে প্রতিদিন 5,000 রোগী চিকিৎসা পায়, মানে ভর্তি থাকে, অলমোস্ট ভর্তি থাকে 3,500-4,000 রোগী। এবং প্রতিদিন আউটডোরে আপনি দেখবেন কয়েক হাজার রোগী চিকিৎসা নেয়। ওইখানে মৃত্যু হার দেখবেন, আপনি দেখবেন যে সেই মৃত্যু হার বাংলাদেশের যে কোনো হাসপাতালের চেয়ে কম অথবা সমান। আমরা বোকার মতো ভাবি যে এই প্রাইভেট হাসপাতালগুলি বাংলাদেশের সেরা হাসপাতাল, ওইখানে ভালো ভালো যন্ত্রপাতি আছে, না, আমরা ওই যে চাইলে শুনছিলাম পরে তখন ওখানে আওয়ামী গেলে লীগ আমলে আপনি বেগম সুবিধা পাবেন। জিয়াকে সরকারি হাসপাতালে দেয়া হবে না, কিন্তু তাদের প্রেফারেন্স ছিল এভার কেয়ার। তখন আসলে না, অনেকেই মনে সেটা তো করতো যার যার ওটা হয়তো ব্যক্তিগত বেস্ট, সিদ্ধান্ত। এই জন্যই তিনি এটা না প্রেফার না, করছেন। এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। রোগীর সিদ্ধান্ত হচ্ছে, রোগীর অধিকার আছে উনি যে হাসপাতালে চিকিৎসা চান সেটা পাওয়ার। কিন্তু এরপরও যদি আপনি বলেন আরেকটি সেরা হাসপাতাল হচ্ছে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটা একটা ভালো হাসপাতাল। এবং কেন আমরা এরকম মনে করি, মেডিকেল কলেজটা ময়লা, মেডিকেল কলেজটা পুরনো, মেডিকেল কলেজে এত ভিড়, মেডিকেল কলেজে গরিব লোকজন ঢুকে, মেডিকেল কলেজের বারান্দায় বিড়াল হাঁটে, সেজন্য আমরা ভাবি যে মেডিকেল কলেজ ভালো হাসপাতাল না। কিন্তু চিকিৎসা যদি সত্যিকার অর্থে পেতে চান, এখনো ঢাকা মেডিকেল কলেজের চাইতে ভালো হাসপাতাল বাংলাদেশে নাই। জি, স্পষ্ট একটু এইবার আসেন, ওটা একটু আপনি বলেন, যে হ্যাঁ। প্রশ্নটা করছিলেন, কেন বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আরেকটা প্রমাণ। লন্ডনকে আপনার মনে হয় এরকম একটা দেশ, ইউকে, যেখানে মৃত ব্যক্তিকে প্রবেশ করতে দিবে মেশিনের মধ্যে আছে বলে? উনি বেঁচে আছেন বলে ওনাকে নিয়ে যাওয়া যাচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে, ওইখানে কি আছে যেটা আমাদের দেশে নাই? প্রথমত, ওইখানে যে হাসপাতালগুলি আছে সেই হাসপাতালগুলিতে আমাদের দেশের মতো লোকজন ভিড় করতে পারে না। আত্মীয় স্বজনও যদি যেতে হয়, তার নাম দিতে হয় ওইখানে, এবং তার অনুমতি থাকতে হয়, এবং বলা থাকে যে কতক্ষণ থেকে কতক্ষণ তিনি দেখা করতে পারবেন। আমি ইউকেতে যেহেতু একজন রোগীর সঙ্গে বহুদিন ছিলাম, আহ, আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক, আমি সেটা একদম কাছে থেকে দেখেছি। এছাড়াও আমি একাধিকবার ইউকেতে গিয়েছি বলে আমার বন্ধুরা ডাক্তার, তো সেখানে জুনিয়ররাও ডাক্তার, সিনিয়ররাও ডাক্তার, আমি একাধিকবার তাদের হাসপাতালে গিয়েছি। তাদের একটা আরেকটি বিষয় হচ্ছে, তাদের ওইখানে আহ নিবিড় পরিচর্যা আমাদের চাইতে বেটার হবে, এই জন্য যে আমাদের এইখানে শুধু যে এই ভিড়টি রয়েছে তাই নয়, আপনি দেখবেন যে হাসপাতালের ভেতরেও যেমন লোকজন গিয়ে বারবার দেখা করার চেষ্টা করছেন বা হাসপাতালে যাচ্ছেন, বাইরেও আপনি দেখবেন মহা উৎপাত তৈরি হয়েছে। বহু লোক সেইখানে রিল তৈরি করছেন, বহু লোক সেইখানে এমন সব অবস্থা তৈরি করেছেন যেগুলি আসলে অপ্রীতিকর, নানান গুজব, এই সমস্ত কিছু কিন্তু আসলে ডাক্তারদের উপর একটা চাপ সৃষ্টি করে। ওই দেশে গেলে পরে ডাক্তারদের কিন্তু পাত্তাও দিবে না বাংলাদেশে কি হচ্ছে। কিন্তু আমাদের দেশের একজন ডাক্তারের কথা চিন্তা করেন, তাদের উপরে বিরাট চাপ তৈরি হয় এইসব তাহলে কি কারণে। ডাক্তার আব্দুল তুষার এরকম বিষয়টা যে আসলে চিকিৎসা নয়, পারিপার্শ্বিক যে অবস্থাগুলো সেটির একটা রেহাই হিসেবে মানে লন্ডন বা বাইরের চিকিৎসাগুলো, আচ্ছা, হাসপাতালগুলো? তারপরে আরো আরো রয়েছে এই ধরনের শহরগুলিতে কি হয় জানেন, আন্তর্জাতিক ভাবে সেরা সেরা চিকিৎসকরা একসঙ্গে কাজ করেন। মানে ওইখানে আপনি ব্রিটিশ চিকিৎসক পাবেন, পাকিস্তানি চিকিৎসক পাবেন, ভারতীয় চিকিৎসক পাবেন, বাংলাদেশি চিকিৎসক পাবেন। ফলে মেধাবী চিকিৎসকদের ওইখানে যে ভিড়টা, সেটা অনেক বেশি। কারণ ওদের ওইখানে থাকার জন্য তাদেরকে অনেক মেধাবী হইতে হয়, যেটা আমাদের মতো দেশে সবসময় হাসপাতালে সেটা হয় না। কিন্তু যেটা তাদের সঙ্গে আমাদের সিগনিফিকেন্ট তফাৎ, আমি ডাক্তারদের মেধার কথা অতটা বলবো না, কিন্তু যেটা সিগনিফিকেন্ট তফাৎ সেটা হচ্ছে নার্সিং। তাদের ওইখানে নার্সিং আমাদের চাইতে অনেক উন্নত। তাদের নার্সদের সাথে আসলে মানে অতি উন্নত দেশের নার্সদের তুলনা করা যাবে। ওইখানকার নার্সিং অত্যন্ত উন্নত। নার্সরা নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারেন, নার্সরা বহু কিছু করেন যেটা ডাক্তার আসার আগেই তারা শেষ করতে পারেন।
এরকম বহু কাজ আছে যেটা নার্সরা করতে পারে। ওই নার্সিং এর সাথে আমাদের বাংলাদেশের নার্সিং এর কোনো তুলনা হয় না। আচ্ছা, একটু বুঝবার চেষ্টা করলাম বিষয়টা, কারণ এটা নিয়ে অনেক পুরনো বিতর্ক বা পুরনো আলোচনার জায়গা। একটু এটা আসে যে এসএসএফ দেওয়া হয়েছে বেগম জিয়াকে, ভিভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটি করবার কি প্রয়োজনীয়তা ছিল? এটা সরকার বলতে পারবেন এসএসএফ তারা কেন দিয়েছেন। হয়তো এই জন্য দিয়েছেন যে এসএসএফ থাকলে পরে ওনারা ধারণা করেছিলেন যে তারেক রহমান দেশে ফিরেন যদি, অথবা তার পুরো পরিবার যদি দেশে ফিরে আসে, তাহলে বেগম জিয়া এবং তার পরিবার এসএসএফ পাবেন। সো সেই হিসেবে ওনারা কিন্তু ইমিডিয়েট তারা তো পরিবার, বলেই দিয়েছেন তার পরিবারের কোনো সদস্য পাবেন না। যদি পরিবারের কোনো সদস্য না পান তাহলে ওইখানে এসএসএফ এর প্রয়োজনীয়তা কি, এটা আমার নিজেরও একটা প্রশ্ন থাকে। কেননা আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওইখানে হেলিকপ্টার ওঠানামা করানোর একটা আহ, মহড়া হয়েছে। তো এই মহড়াগুলি বা কেন আমি ঠিক বুঝি নাই।